the bell icon on the YouTube app and never miss another update. প্রিয় শিক্ষার্থীরা, আজ দ্বাদশ শ্রেণীর দর্শনের নিরপেক্ষ ন্যায় এই অধ্যায়ের প্রায় 12টি মতো ক্লাস যথেষ্ট গুরুত্বপূর্ণ ক্লাসের আগে দিয়ে এসেছি। ঠিক আজকের এই ক্লাসের আগের ক্লাসটি হচ্ছে চারিপদ গণিত দোষ অর্থাৎ চতুষ্পদ গণিত দোষের একটা উদাহরণ দিয়ে এসেছিলাম, এবং তার পূর্ব ক্লাসে দিয়ে এসেছিলাম বৈধতা বিচার, ন্যায়ের বৈধতা বিচার, একটি ন্যায়কে কিভাবে বৈধ আর অবৈধ নির্ণয় করতে হয় সে ক্লাস দিয়ে এসেছিলাম। ঠিক এইভাবে আমার প্রত্যেকটা ক্লাসই ক্রমিক পর্যায়ে হয়ে আসছে এবং আশা করছি ভবিষ্যতেও ক্রমিক পর্যায়ে সমস্ত ক্লাসগুলি চলতে থাকবে। তার জন্য তোমরা প্রত্যেকটি ভিডিওকে শুরু থেকে শেষ অবধি দেখবে, আশা করছি অবশ্যই তোমাদের কাজে আসবে। তো আজকে যে ক্লাসটা আলোচনা করতে যাচ্ছি যে একটি ন্যায় কিভাবে পক্ষদোষে দুষ্ট হয় অর্থাৎ অবৈধ পক্ষদোষে দুষ্ট হয়, ফ্যালাসি অফ ইলিসিট মাইনর। এই মাইনর দোষ কখন ঘটে, কিভাবে ঘটে, চলো আমি বোর্ডে একটি উদাহরণ ব্যাখ্যা করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে একটি ন্যায় অবৈধ দোষ কখন এবং কিভাবে ঘটে থাকে। দেখো যে বিবৃতি দেওয়া হয়েছে, সম্রাজ্য একজন বড় ধর্ম সংস্কারক ও অবিবাহিত, কাজেই অবিবাহিত পুরুষই বড় ধর্ম সংস্কারক। এটাকে আমি সিদ্ধান্ত করেছি যেহেতু কাজেই বলা হয়েছে সেই ব্যাখ্যা হবে অবিবাহিত পুরুষই ধর্ম সংস্কারক, বড় ধর্ম সংস্কারক। এই বচন সকল অবিবাহিত পুরুষ হয় বড় ধর্ম সংস্কারক। এবার ঠিক তার উপরে আমাকে নিতে হবে পক্ষপদ অনুযায়ী পক্ষবাক্য। তাই এখানে অবিবাহিত যেহেতু পক্ষপদ, আমাকে সেরকম ভাবে একটি পক্ষবাক্য বেছে দিয়েছে যেন অবিবাহিত আছে। দেখো এখানে অপধান অর্থাৎ পক্ষবাক্য কি হয়েছে, সম্প্রদায় হন অবিবাহিত। তারপরে একদম উপরে হয়েছে সম্প্রদায় হন বড় ধর্ম সংস্কারক। মানে এটা এখানে যে পক্ষদোষ ঘটেছে, অবৈধ পক্ষদোষ, আমি কিভাবে বুঝবো এবং কিভাবে এই সিদ্ধান্ত উপনীত হব যেটা অবশ্যই অবৈধ পক্ষদোষে দুষ্ট। তার জন্য আমাকে অবশ্যই এক থেকে নিয়মটি প্রয়োগ করতে হবে। আমি যদি দেখি যে পক্ষদোষ ঘটছে তো ঘটছে, না ঘটে তাহলে আমাকে একের পর এক ক্রমিক পর্যায়ে 10 অবধি নিয়মগুলোকে প্রয়োগ করার পরেও যদি দেখি পক্ষদোষ ঘটলো না, অবশ্যই না এটি বৈধ নয়। তো দেখি আমি এখন থেকে যে নিয়মগুলি মানা হয়েছে না হয়নি। দেখো 1 নাম্বার নিয়ম ন্যায় বলা হয়েছে যে একটি ন্যায় অবশ্যই 3টি পদ থাকবে, কখনোই 3টির পরিবর্তে 4টি পদ বসতে পারে না। সেটা দেখানো হয়েছে কিনা। দেখো অবিবাহিত বড় ধর্ম সংস্কারক দুটি, আবার অবিবাহিত বড় ধর্ম সংস্কারক দুটি আছে, আর সম্প্রদায় দুজাবাই। তাহলে সম্প্রদায় বড় ধর্ম সংস্কারক আর অবিবাহিত, এখানে 3টি পদ পেয়েছি, 3টি জায়গায় কিন্তু 4টি পাচ্ছি না, অতএব এখানে চতুষ্পদ দোষ ঘটছে না। 2 নাম্বার নিয়মে বলা হয়েছে যে একটি ন্যায় অবশ্যই 3টি বচন থাকবে, কখনোই 2টিও নয়, কখনোই 4টিও নয়। দেখো আমরা এখানে স্বভাবতই ন্যায়ের নিয়ম অনুযায়ী 3টি বচন পেয়েছি, সাধ্য বাক্য বা প্রধান যুক্তি বাক্য, পক্ষ বাক্য বা প্রধান যুক্তি বাক্য এবং সিদ্ধান্ত, 3টে পেয়েছি। অর্থাৎ 2 নাম্বার নিয়মটা এখানে মেনে চলেছে। 3 নাম্বার নিয়ম সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে হেতু পদটিকে অবশ্যই 2টি যুক্তি বাক্যের মধ্যে অন্ততপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। তো দেখো এখানে হেতুপদ কোনটি, তোমরা প্রত্যেকে জানো যে পদটি সিদ্ধান্তে আসে না সেই পদটি হেতুপদ। তাহলে এখানে হেতুপদ কোনটা হবে, অবিবাহিত আর বড় ধর্ম সংস্কারক, এরা সিদ্ধান্তে এসেছে, মানে এদেরকে বাদ দিয়েও আর যে পদটি পড়ে আছে উপরে যুক্তি বাক্যে সেটা অবশ্যই হেতুপদ। তাহলে অবিবাহিত আর বড় ধর্ম সংস্কার বাদ দিয়ে দেখো পড়ে আছে শঙ্করাচার্য, এই শঙ্করাচার্য হচ্ছে এখানে হেতুপদ। আমাকে দেখতে হবে নিয়ম অনুযায়ী এই শঙ্করাচার্য পদ দুটি ব্যাপ্য হয়েছে কিনা। নিয়মে কি বললাম যে হেতুপদ দুটিকে 2টি যুক্তি বাক্যের মধ্যে অন্ততপক্ষে একবার ব্যাপ্য হতে হবে, হেতুপদটিকে 2টি যুক্তি বাক্যের মধ্যে অন্ততপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। দেখো এটা এই বচন হেতুপদ শঙ্করাচার্য, সেটা কোথায় আছে, আছে এই বচনের উদ্দেশ্য স্থানে। আমরা প্রত্যেকে জানি যে বচন তার উদ্দেশ্য পদকে ব্যাখ্যা করে, তাহলে এখানে স্বাভাবিক নিয়মেই
ব্যাপ্য হয়েছে হেতুপদ, আর এখানেও হয়েছে। এখানে হয়েছে কিনা আমি দেখতে যাব না, আমি দেখবো অন্ততপক্ষে একবার বলা হয়েছে, তাই শুধুমাত্র একবার ব্যাপ্য হলো কিনা। 4 নাম্বার নিয়ম, 4 নাম্বার নিয়মে বলা হয়েছে যে পদটি যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সেই পদটি সিদ্ধান্ত ব্যাপ্য হতে পারবে না। নিয়মটিকে আমি যদি ঘুরিয়ে বলি তাহলে এমন ভাবে বলতে হবে যে কোনো পদ যদি সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে সেই পদটিকে অবশ্যই যুক্তিবাক্যে ব্যাপ্য হতে হবে। আবার বলছি, কোনো পদ যদি সিদ্ধান্তে ব্যাপ্য হয় সেই পদটিকে অবশ্যই যুক্তিবাক্যে ব্যাপ্য হতে হবে। দেখো এখানে সিদ্ধান্তের কোনো পদ ব্যাপ্য হয়েছে কিনা। সিদ্ধান্তে এই বচন স্বাভাবিকভাবেই এই বচনের উদ্দেশ্য পদটি ব্যাপ্য করবে, অর্থাৎ এখানে অবিবাহিত এই পক্ষ পদটি ব্যাপ্য হয়েছে। নিয়ম হলো যে পক্ষ পদ যদি সিদ্ধান্ত ব্যাপ্য হয় তাহলে অবশ্যই তার পক্ষ বাক্যে ব্যাপ্য হতেই হবে, মাস্ট। যদি না হয় অবশ্যই পক্ষ দোষে দোষ ঘটবে। কিন্তু দেখো অবিবাহিত অপ্রধান যুক্তিবাক্য আর পক্ষ বাক্যে ব্যাপ্য হলো কিনা। তাহলে এখানে আমি দেখছি যে অবিবাহিত পদটি আছে কোথায়, এই বচনের বিধেয়তে। আমরা প্রত্যেকে জানি এই বচন কখনোই তার বিধেয় পদকে ব্যাপ্য করে না, ব্যতিক্রম ক্ষেত্র বাদী। তো এখানে অবিবাহিত ব্যতিক্রম ক্ষেত্র কিন্তু উপস্থিত নেই এখানে, তাই স্বাভাবিকভাবেই বিধেয় পদ ব্যাপ্য করবে না। তাই এবছরের এই বিধেয় পদটি অর্থাৎ পক্ষ পদটি এখানে ব্যাপ্য হলো না। তাহলে স্বভাবতই 4 নাম্বার নিয়মটি লঙ্ঘন করলো। পক্ষ পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েও পক্ষ বাক্যে ব্যাপ্য হতে পারলো না, তাই ন্যায়টি অবৈধ পক্ষ দোষে দুষ্ট হলো। তাহলে তোমরা প্রথমে একটি পয়েন্ট হলো মূর্তি কি হবে 3টে এ, তারপরে পয়েন্ট নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে সংস্থান। এটা কোন সংস্থানে আছে, দেখো হেতুপদ দুটি উদ্দেশ্য স্থানে আছে। আমরা জানি যে হেতুপদ যদি দুটি উদ্দেশ্য স্থানে থাকে তাহলে সেটা হয় তৃতীয় সংস্থান, তাহলে অবশ্যই তৃতীয় সংস্থান। তারপরে পয়েন্ট করব দোষ। দোষটা কি লিখবো, যে অবৈধ পক্ষ দোষ, তাহলে আসি ইলিসিট মাইনর। এবার যখন বিচার আসবে আমি বিচারে কি লিখবো, বিচার লিখতে হবে যে উক্ত ন্যায়টি প্রথম সংস্থার উদাহরণ, এটি অবৈধ। আমি ন্যায়টিকে বিশ্লেষণ করে দেখলাম যে ন্যায়ের সিদ্ধান্তে অবিবাহিত পক্ষপদটি ব্যাপ্য হয়েছে। পক্ষপদটি সিদ্ধান্ত ব্যাপ্য হলেও সে পক্ষ বাক্যের বিধেয় স্থানে থাকায়, অবিবাহিত পক্ষপদটি বিধেয় স্থানে থাকায় আর এই অপ্রধান যুক্তিবাক্য বা পক্ষ বাক্যটি এবচন হওয়ায় পক্ষ পদটি ব্যাপ্য হওয়ার কোনো সুযোগ পায়নি, তাই ন্যায়টি স্বভাবতই অবৈধ পক্ষ দোষেই দুষ্ট হয়েছে। প্রিয় শিক্ষার্থীগণ, আমি আশা করছি তোমরা ক্লাসটিকে খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছো। এরপরে নিয়ে আসবো অবৈধ সাধ্য দোষ, এবং এরপরে যত গুরুত্বপূর্ণ ক্লাসগুলি আছে সবগুলোই ক্রমিক পর্যায়ে আমি দিতে থাকবো। আশা করছি তোমরা প্রত্যেককেই ভিডিওগুলি শুরু থেকে শেষ অবধি লক্ষ্য করলে অবশ্যই উইদাউট রেফারেন্সে তোমরা সমস্ত কিছুই গাইড এখান থেকেই নিতে পারবে। পরবর্তী ক্লাসের জন্য জাস্ট ওয়েট। থ্যাংক ইউ অল অফ ইউ।